প্রিয় ট্রেডার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এই আলোচনা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেইল দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কি বিষয়ে কথা বলবো। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ট্রেডিংয়ের জন্য আমরা সহজেই স্টক কীভাবে বাছাই করতে পারি বা একটা ভালো একটা ওয়াচ লিস্ট তৈরি করতে পারি, এবং সেখান থেকে বাছাইকৃত শেয়ার থেকে আমরা এন্ট্রি নিয়ে কিভাবে একটা প্রফিটেবল ট্রেড করতে পারি, আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো। তো আমি শুরুতে এখানে বলে রাখি যে আমি ট্রেডিংয়ের জন্য স্টক সিলেকশনের ক্ষেত্রে যেই স্ট্র্যাটেজিটা ফলো করি, এখানে আমি আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হয়তো আপনার সঙ্গে আমার স্ট্র্যাটেজি নাও মিলতে পারে, আর ঠিক একইভাবে আপনারও একটা ভিন্ন স্ট্র্যাটেজি থাকতে পারে। তো আজকে আমি যেভাবে স্টক সিলেকশনের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো ফলো করি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো শুরুতেই আর একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের মার্কেটে এখন অনেক শেয়ার ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। তো আমরা এই ধরনের কোনো স্টকে এন্ট্রি নেব না যেটা ফ্লোরে আটকে রয়েছে বা যেগুলোর ক্রেতা নাই। কারণ আমরা ট্রেড করি স্বল্প সময়ে একটা ভালো ধরনের ভালো অ্যামাউন্টের প্রফিট করার জন্য। তো যেহেতু যেই স্টকগুলো ট্রেড হচ্ছে না সেইগুলোতে আমি এন্ট্রি নেওয়াটাকে সমীচীন মনে করি না, কারণ এটা কবে ট্রেড হবে, এখানে কবে বায়ার আসবে সেই ব্যাপারটা কিন্তু অনিশ্চিত। তাই আমি চেষ্টা করি যে যেই স্টকগুলো ফ্লোর প্রাইসের উপরে প্রাইসে ট্রেড হচ্ছে বা যেগুলো রেগুলার ভলিউম পাচ্ছে সেইগুলোতে এন্ট্রি নেওয়ার জন্য। অনেকে আবার ফ্লোর প্রাইসে এন্ট্রি নিতে পছন্দ করেন, সেক্ষেত্রে দামটা একটু কমে পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে একটা অনিশ্চয়তা থেকে যায় যে কতদিন এই প্রাইসে আটকে থাকতে হবে। যেহেতু আমরা স্বল্প সময়ের জন্য ট্রেড করি এবং ভালো একটা প্রফিট করার জন্য, সেহেতু আমি মনে করি যে এই ক্ষেত্রে এই ধরনের এন্ট্রি না নেওয়াই ভালো। তো যাই হোক, দ্বিতীয় যেই ক্রাইটেরিয়াটা আমি বলবো যেটা আমি ফলো করি সেটা হলো যে শেয়ার স্টকটিকে অবশ্যই এ ক্যাটাগরির স্টক হতে হবে, কারণ আমরা জানি যে এই ক্যাটাগরির স্টকগুলো বছরে অন্তত 10% ডিভিডেন্ড দেয় এবং তারা রেগুলার এজিএম করে, নির্ধারিত সময়ে সেই ডিভিডেন্ডটাকে তারা ডিসবার্স করে এবং টাইম টু টাইম তারা প্রতিবেদনগুলো, আর্থিক প্রতিবেদনগুলো প্রকাশ করে এবং এই কোম্পানিগুলো অপারেশনে আসে এবং মার্কেটে তাদের প্রোডাক্ট আছে। এই ধরনের কোম্পানিগুলোই সাধারণত এই ক্যাটাগরিতে লিস্টেড থাকে। আমি এই ক্যাটাগরির স্টকে এই কারণেই এন্ট্রি নিতে চাই বা নেই, সেটা হলো যে এই ক্যাটাগরিটা অন্যান্য যেসব ক্যাটাগরি রয়েছে, যে বি ক্যাটাগরি বা জেড ক্যাটাগরি, সেই ক্যাটাগরির তুলনায়, ওই ক্যাটাগরির স্টকের তুলনায় ফান্ডামেন্টালি এগুলো কম্পারেটিভলি এগুলো স্ট্রং থাকে। তো এটাই হচ্ছে এই লজিক এই ক্যাটাগরির স্টক বেছে নেওয়ার। আর এক্ষেত্রে আরও কিছু ফান্ডামেন্টাল বিষয় রয়েছে যেগুলো আমি পর্যায়ক্রমে বলছি। এরপরে হচ্ছে ডাইরেক্টর হোল্ডিং। আর ডাইরেক্টর হোল্ডিং অ্যাটলিস্ট 50%। আমি যেই সব স্টক ডাইরেক্টররা 50% অ্যাটলিস্ট হোল্ড করতেছেন, আমি চেষ্টা করি সেই সব স্টকে এন্ট্রি নিতে। কারণ ডাইরেক্টর হোল্ডিং 50% যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে আর বাকি 50% এইগুলো হয়তো পাবলিকের হাতে, ইনস্টিটিউটের হাতে অথবা ফরেন ইনভেস্টরদের হাতে থাকে। তো এক্ষেত্রে মার্কেটে ফ্রি ফ্লোট শেয়ার কিন্তু 50%-এর বেশি হওয়ার সম্ভাবনা নাই। তো এই জন্য পাবলিকের হাতে শেয়ার যত কম থাকে, তো আমরা এটা জানি যে ওই সব স্টকগুলো হুট করে দাম কিন্তু পড়ে যায় না বা যাওয়ার চান্স অনেকটা কম থাকে। এরপরে যে ক্রাইটেরিয়াটা আমি ফলো করি সেটা হলো যে পেইড আপ ক্যাপিটাল। আমি বিগ পেইড আপ ক্যাপিটালের স্টকে এন্ট্রি নেওয়াটা ট্রেডিংয়ের জন্য এটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি চেষ্টা করি সাধারণত যেসব স্টকের পেইড আপ ক্যাপিটাল 50 কোটি টাকা বা তার নিচে, এই ধরনের স্টকে বিশেষ করে ট্রেডিংয়ের ক্ষেত্রে একটু পেইড আপ ক্যাপিটালটা যাতে কম থাকে সেই ধরনের স্টক সিলেক্ট করতে। কারণ দেখা যাচ্ছে যে পেইড আপ ক্যাপিটাল আমাদের এখন মার্কেটে মানি ফ্লো অনেকটা কম। তো বড় পেইড আপ ক্যাপিটাল যদি বেশি হয় তো সেই ক্ষেত্রে ওই স্টকের প্রাইসটা বাড়তে কিন্তু অনেক সময় লাগে। তো এই ক্ষেত্রে পেইড আপ ক্যাপিটালটা যদি একটু কম থাকে এবং ফ্রি ফ্লোট শেয়ার যদি কম হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের প্রত্যাশিত সময়ে ভালো ধরনের একটা প্রফিট মেক করতে পারি বা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট মেক করাটা কম্পারেটিভলি ইজি হয়। তো এই জন্য আমি এই ধরনের স্টক আমি সিলেক্ট করি। এরপরে যে বিষয়টা দেখি সেটা হলো যে এই স্টকটা আপ ট্রেন্ডে রয়েছে কিনা। কারণ
আমাদের মার্কেটে কিন্তু আমরা যখন ট্রেডিং করি আপ ট্রেন্ড ছাড়া কোনো স্টকে ডাউন ট্রেন্ডে আমাদের মানি মেক করার সুযোগ নাই। তো এই জন্য আমি চেষ্টা করি যে স্টকটা আপ ট্রেন্ডে আছে কি না এটা ইনশিওর করতে। এই আপ ট্রেন্ডে এটা নিশ্চিত করার পরে কিন্তু আমি সেই স্টকটা ট্রেডিংয়ের জন্য এন্ট্রি নেওয়ার সিদ্ধান্ত নেই। এরপরে আর যে বিষয়টা দেখি সেটা হলো যে ওই স্টকটা প্রাইস 52 উইক এর লোয়ের কাছাকাছি আছে কি না। যদি 52 উইকের লোয়ের কাছাকাছি না থাকে সেখান থেকে দেখা যাচ্ছে যে সে ভালো একটা জাম্প দিয়েছে হয়তো 20% 30%। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি যে এই ধরনের স্টকগুলোকে অ্যাভয়েড করার। আর সেটা স্টকটা যদি দেখা যাচ্ছে যে সে সাপোর্ট ক্রস করে রেজিস্ট্যান্সে গেছে, সে পরবর্তী রেজিস্ট্যান্সে যাওয়ার চেষ্টা করতেছে, তো সেই ক্ষেত্রে যদি ব্রেকআউট না করে তাহলে কিন্তু আমি এই ধরনের স্টকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আর আরেকটা যেই ক্রাইটেরিয়া আমি দেখি সেটা হচ্ছে যে এই প্রতিদিন যে ট্রেড হচ্ছে এই স্টকটা সে ভলিউমটা কীরকম পাচ্ছে। অ্যাটলিস্ট অ্যাভারেজ ভলিউম না পেলে আমি কিন্তু কোনো ওই স্টকে এন্ট্রি নিই না। তো সেই ক্ষেত্রে যদি ভলিউমটা ক্রমাগতভাবে বাড়তে থাকে, ইনক্রিজিং হয়, সেটা কিন্তু একটা বেটার অপশন। কারণ ভলিউম হচ্ছে একটা স্টক যে সেটা মানে ট্রেন্ডটা যে একটা দীর্ঘ সময় সাস্টেইন করতে পারে এটা কিন্তু একটা ইন্ডিকেশন দেয়। কারণ যেই স্টকের ভলিউমটা ডিক্লাইনিং সেখানে কিন্তু এই ট্রেন্ডটা যে খুব বেশি দিন থাকবে এটা কিন্তু আমরা এই ব্যাপারে নিশ্চয়তা মানে দিতে পারি না। কারণ ভলিউম ডিক্লাইন করলে কিন্তু দেখা যায় তার মানে হলো যে ওই স্টকটার ডিমান্ডটা কিন্তু কমে যাচ্ছে। আর মার্কেটে যদি কোনো স্টকের চাহিদা না থাকে তার দামটা কিন্তু ক্রমাগতভাবে ফল করতে থাকে। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের যেই টার্গেট নিয়ে ওই স্টকে এন্ট্রি নিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেই টার্গেটটা সফল নাও হতে পারে। যাই হোক, ট্রেডিংয়ের জন্য আমি মোটামুটি এই ক্রাইটেরিয়াগুলো ফলো করি স্টক বাছাইয়ের ক্ষেত্রে। এখানে আরেকটি কথা বলে রাখি যে এখন মার্কেটে মানি ফ্লো কম, সার্বিকভাবে কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা একটা খারাপ সময় অতিক্রম করেছি গত কয়েক মাস। তারপরে গত কিছুদিন সাময়িকভাবে মার্কেটটা ভালো ছিল, আবার কিন্তু ট্রেডের ভলিউম অনেকটা কমে এসেছে। তো এর অবশ্য বিভিন্ন কারণ রয়েছে, যাই হোক সেগুলো ভিন্ন আলোচনা। আজকের আলোচনা আমি অবশ্য সেই বিষয়ে কোনো কথা বলবো না। তো আমি চেষ্টা করি যে আমার টার্গেটটা যত দ্রুত এখানে অ্যাচিভ হয় তত দ্রুত আমি ট্রেড থেকে এক্সিট করি। তো এই আর কি, সহজভাবে বললে এটাই হচ্ছে আমার ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি আপাতত। তো আপনাদের স্ট্র্যাটেজি হয়তো ভিন্ন হতে পারে। তো আমি আশা করি যে আপনারা কী ধরনের স্ট্র্যাটেজি ফলো করতেছেন এই বর্তমান সময়ে ট্রেড করার জন্য, তো সেগুলো কিন্তু আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। তা যাই হোক, এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আবার কথা হবে পরের এপিসোডে, সেটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।